মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে এখন থেকে ব্লগ স্টার্ট করছি। এখন বাজে 12টা, মর্নিং বলে শুরু করলাম, 12টা যদিও বেজে গেছে। কোথায় যাচ্ছি আমরা বুটো? চাচু চাচু আমরা যাচ্ছি যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সকালবেলায় বেরোচ্ছি কারণ প্রচণ্ড ভিড় হয়, সেই কারণে সকালবেলায় যাচ্ছি। চলো বেরোই, রেডি তো হয়ে গেছি, সকালবেলার সাজ রেডি, একটা ওয়ান পিস পরে নিয়েছি। চলো সবাই রেডি হয়ে গেছি, বেরোই এবার। রোদের মধ্যে রোদ খেতে যাচ্ছি আমরা। চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি প্রায় 10-12 বছর পর। সবাই চলে গেছে, আগে আগে আমি জুতোটা পাল্টাতে এবার বাড়ি গেছিলাম। চলো তাড়াতাড়ি যাই এবার শেওড়াফুলি। গঙ্গার জল দিয়ে কালার দেখে মনে হচ্ছে পুকুরের জল, মাঝে মাঝে এরকম লাগে সবুজ সবুজ কালার। সকালবেলা ভেবেছিলাম 11টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু অলরেডি আমাদের বেরোতে বেরোতে 12টা বেজে গেছে। চিন্তা হলো একটাই, ভিড় যেন বেশি না হয়। এমনিতেই চন্দননগরে প্রচণ্ড ভিড় হয়, দেখো বোর্ডে কত ভিড় রয়েছে। এটাই চিন্তা করছিলাম যে ট্রেনে যেন উঠতে পারি। তার কারণ গতকাল আমার দিদিরা, যদিও ওরা একটু বিকেল বিকেল করে বেরিয়েছিল, 4টে বেজে গেছিলো, ওরা ট্রেনে উঠতে পারেনি, শেওড়াফুলি থেকে ফিরে চলে এসছে, চন্দননগর আর যায়নি। এত ভিড় ছিল ট্রেনে, আমরা সেই কারণে ওদের কথা শুনে সকাল সকালই বেরিয়ে পড়েছি, যাতে আমরা অ্যাটলিস্ট চন্দননগর পৌঁছাতে পারি। তোমরা সবাই জেনে থাকবে যে চন্দননগরে হচ্ছে ঐতিহ্যবাহী হচ্ছে কি জগদ্ধাত্রী পুজো। প্রচণ্ড ভালো জগদ্ধাত্রী পুজো হয় চন্দননগরে। আমি অনেক বছর আগে, ওই যে বললাম প্রায় 10-12 বছর আগে একবার চন্দননগর গেছিলাম। সে বছর গিয়ে নবমী দশমী দেখে এসেছিলাম। আর দশমী হচ্ছে সব থেকে দেখার মতো জিনিস। আমাদের চন্দননগরের রিলেটিভ আছে, কিন্তু সবসময় তো গিয়ে থাকাটা পসিবল হয় না। তো এবছর ভাবলাম যে অনেক বছর আগে গিয়েছি, চলো এবছরে যাই আর একবার একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসি। পান্ডুয়া লোকাল পেলাম না, ট্রেন একেবারেই ফাঁকা, ট্রেনে ভিড় ছিল না, বিধায় ভয় পাচ্ছিলাম আর কি। চন্দননগর এসে নেমে পড়লাম। প্রচণ্ড রোদ, মানে এত বেশি রোদ যে কি বলবো। একটা ছাতা ক্যারি করলে ভালো হতো, কিন্তু আমরা একেবারে ঝাড়া হাত পা আসতে চেয়েছি, তাই একটা ব্যাগও ক্যারি করিনি আমি সাথে। প্রচুর জল পিপাসা লাগলে জল কিনে খাইয়ে দেবো, এরকম একটা ব্যাপার। চন্দননগরে এসে স্টেশন থেকে বেরোতেই জাস্ট ভিড় আর জ্যামটা দেখো। ট্রেনে হয়তো ভিড় ছিল না, কিন্তু চন্দননগরে দিনের বেলাতেই এই পরিমাণ ভিড়, তাহলে জাস্ট ইম্যাজিন যে রাত্রির বেলা কীরকম ভিড় হচ্ছে। আমরা তো নবমীর দিন এসেছি, আর এখানে তো ঝগড়া লেগে গেছে রীতিমতো। ঝগড়া দেখতে দেখতে আমরা গলির ভিতরে ঢুকে পড়লাম। প্রথম পুজো মণ্ডপটাই বাদ দিয়েছি, তার কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল এবং ওরা আটকাচ্ছিল। রোদের মধ্যে কোনোভাবেই বুটুকে নিয়ে দাঁড়ানো পসিবল না, তাই আমরা গলির ভিতরে গিয়ে ঢুকে পড়েছি, যে গলির ঠাকুর ফাকুর যেগুলো মোটামুটি ফাঁকা আছে সেগুলো দেখবো সেই কারণে। চন্দননগরে একটা জিনিস, প্যান্ডেল হয়তো খুব হেভি হয় না, কিন্তু মায়ের প্রতিমা দেখে একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। মানে এখানে মায়ের যে এত সুন্দর রূপ, সেটা চন্দননগরে ঠাকুর মানে জগদ্ধাত্রী ঠাকুর না দেখলে বোঝা যায় না যে মায়ের এতটা সুন্দর রূপ হতে পারে। অবশ্যই মায়ের প্রত্যেকটা রূপই সুন্দর, কিন্তু আমার মনে হয় জগদ্ধাত্রী মা মানে রূপেই আমরা মুগ্ধ। প্রথম প্যান্ডেল দেখে নেক্সট প্যান্ডেলে পৌঁছে গেছি। এখানে মানে বেশিরভাগ টাইমে আজকে নবমীর পুজো চলছিল, জগদ্ধাত্রী পুজোতে তো নবমীর পুজোটাই মেন। তো এখানেও এখন নবমীর পুজো চলছে, আর এখানে দেখো মায়ের হাতের চক্রটা আর পিছনে যেটা রয়েছে সেটা বেশ সুন্দর ঘুরছে। জয় মাধব সর্বকার্যেষু সুমাধব নমঃ শঙ্খ চক্রধরং। চন্দননগর স্টেশনের কাছে প্রথম দুটো ঠাকুর দেখে নিয়েছি, তারপরে ভাবলাম যে আমাদের একটা টোটো করতে হবে, না হলে না সব ঠাকুর মানে মোটামুটি যে ঠাকুরগুলো ভালো সেগুলো আমরা হেঁটে কভার করতে কোনোভাবেই পারবো না। তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম জল কেনার জন্য, আর সেখানে বুটু দেখতে পেয়েছে আইসক্রিম, ব্যাস আইসক্রিম তো দরকার। তারপরে চট করে একটা টোটো ভাড়া করে নিলাম আমরা। তাকে বললাম চট জলদি আমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে দাও। উনি বললো যে খুব তাড়াতাড়ি নো এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে চলুন যতদূর দেখাতে পারি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলে আসলাম নেক্সট পুজো মণ্ডপে। ঢাক বলো বা তাসা, এই আওয়াজটা শুনতে এতটা ভালো লাগে যে এই আওয়াজের কাছে আমার মনে হয় সব কিছু একেবারে ফিকে, বিশেষ করে পুজোর সময়। বিদ্যালঙ্কার ঠাকুর দেখে চলে আসলাম আমরা সোজা হেলাপুকুরে। প্যান্ডেলের অত বেশি
মানে প্রাধান্য না থাকলেও, প্রাধান্য নেই বলাটাও ভুল, প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল, নেট টাইপের, নানা রকম পাতা ফুল এরকম টাইপের। কিন্তু মাকে দেখো, হেলাপুকুরের মায়ের রূপটা একটু অন্য রকমের, আর মায়ের মুকুটটা নাকি সোনার। মানে ওখানে আশেপাশে সবাই বলা বলি করছিল যে মাকে সোনার গয়নায় সাজানো হয়েছে, দূর থেকে দেখে তো বোঝা যায় না, তবে মায়ের মুকুটটা সোনার এইটুকুনি অনেকের মুখেই শুনলাম। হেলাপুকুরের ঠাকুর দেখে বুচুকে আমাদের পুরোনো দিনের, মানে আমাদের সময় এই খেলনাটা ভীষণ পাওয়া যেত, সেই খেলনাটা কিনে হাঁটা লাগালাম নেক্সট বারোয়ারির দিকে। এই বুটুর পাইপ লাগানো উপরে, বল বুটুর পাইপগুলো খুলে নে। ঠাকুর দেখে বারবার টোটোতে উঠতে হচ্ছে নামতে হচ্ছে ঠিক কথা, কিন্তু চটজলদি অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি। আর আমরা যেহেতু নবমীর দিন গেছিলাম, এখানে অলরেডি দশমীর গাড়ি সাজানো শুরু হয়ে গেছে। চন্দননগরের সব থেকে ঐতিহ্যবাহী যদি কিছু হয়ে থাকে সেটা হলো জগদ্ধাত্রী পুজোর দশমী আর কি, যেটা মানে সত্যি এত ভালো দশমী হয় এখানে যে মানে কোনো কথা বলার মতো নেই। আমি এক বছর দেখেছি, তাই আমি জানি খুব ভালো করে যে এখানে সত্যিই ভীষণ ভালো দশমী হয়। আসলাম পরের মণ্ডপে, এটা হচ্ছে সন্তান সংঘ ক্লাব। অ্যাকচুয়ালি আমি ক্লাবটার নাম খুব ভালো করে জানি, তার কারণ আমার যে ছদ্দিদা আছে, মানে আমার মায়ের মাসি, ওনাদের বাড়ি এখানে, আমি অনেকবার এখানে এসেছি, তো সেই কারণে আমি এই ক্লাবটাকে খুব ভালো করে চিনি। তো সেখানে চলে আসলাম, এখানেও মায়ের মূর্তি দেখো কি সুন্দর দেখতে, মানে সত্যি কথা বলছি, জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি, মানে মায়ের মূর্তিতেই যেন সমস্ত মুগ্ধতা লুকিয়ে রয়েছে। কি সুন্দর দেখো মায়ের মুখটা। সন্তান সংঘ মাঠের পুজো দেখে চলে আসলাম নেক্সট পুজো মণ্ডপে। এই মণ্ডপটা যেতে হবে পুকুরের ওপর দিয়ে, এবং এখানে নিচে না মাছ দেখা যাচ্ছিল, তো মাছ দেখছিলাম আমরা কিছুক্ষণ আর কি। তারপরে চলে গেলাম সোজা মণ্ডপে। এই মণ্ডপটার অ্যাজ ইট ইজ সেম কালী পুজোতে আমাদের এখানে দাসপাড়ার মণ্ডপটা হয়েছিল, যদিও দাসপাড়ার মণ্ডপটা এটার থেকে একটু বড় ছিল, কিন্তু এই মণ্ডপটা একটু ছোট, কিন্তু একদম সেম মণ্ডপ, মানে এই রকমই হয়েছিল আর কি। চলে আসলাম ভিতরে। এখানের মাকে দেখো, এখানের মাও বেশ একটু অন্যরকম দেখতে, আর উপরটা দেখো বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই না? আর এখানের মাকে দেখো বেশ অন্যরকম, মানে একটা ঠাকুরের সাথে একটা ঠাকুরের তুমি কোনো মিল পাবে না। প্রত্যেকটা ঠাকুরের থেকে একেবারে ডিফারেন্ট এবং অন্যরকম সুন্দরতা রয়েছে সেটার মধ্যে। তাদের অনুরোধ করবো কাউন্টারে এসে যোগাযোগ করবে। মহানবমীর মায়ের ভোগের কুপন আমাদের অনুসন্ধান অফিস থেকে। প্রত্যেকটা ঠাকুরের থেকে ডিফারেন্ট কিনা বলো, সত্যি একেবারে ডিফারেন্ট। তো পরের মণ্ডপ থেকে তারপরের মণ্ডপে চলে আসলাম। এখানে না এটা থিম করেছিল, মানে পোস্ট অফিস একটা থিম, পুরনো যে চিঠি জিনিসটা এখন আর পাওয়াই যায় না, তার উপরে বেস করে একটা থিম করা হয়েছিল। আর সামনে বেশ সুন্দর একটা জল ভরা পাত্র রাখা আছে, যেখানে মায়ের মুখটা ভীষণ ভালোভাবে আসে, যদিও আমি ক্যামেরাতে সেটা আনতে পারিনি, কিন্তু ভীষণ ভালোভাবে আসছিল। এখানকার জগদ্ধাত্রী ঠাকুরগুলোকে না দেখলে বোঝাই যায় না যে ঢাকের সাজের ঠাকুর, মানে এত সুন্দর যে ঢাকের সাজ হতে পারে, সিরিয়াসলি এগুলো কিন্তু আমরা অন্য জায়গায় পাবো না একেবারেই। তো এই জিনিসটা বেশ ইউনিক ছিল এখানে। দেখো এই জল ভরা পদ্ম ফুলটা কি সুন্দর না? আর দেখো চারিদিকে পুরো চিঠি, পোস্টমাস্টারদের যে পুরোনো ড্রেসগুলো হতো, মানে সেই সমস্ত, তার উপরে বেস করে এই থিমটা বানানো হয়েছিল। আর উপরে সুন্দর একটা ঘড়ি ছিল। আমি হাসলে চোখগুলো মানে ফুজি হয়ে গেল। যাদের অঞ্জলি হয়ে গেছে তাদের কাছে অনুরোধ, তারা একটু সাইড দিন, আমাদের যারা হয়নি তাদের একটু সুযোগ করে দিন। নিয়ে যাবেন। একটা হাত ঘড়ি পাওয়া গেছে আমাদের অনুসন্ধান অফিসে। বেশ অনেকগুলো ঠাকুর দেখে এসে পৌঁছালাম আদিমার কাছে। এই হচ্ছে আদিমা, চন্দননগরের ভীষণ জাগ্রত একটি ঠাকুর, এবং আদিমা হচ্ছে চন্দননগরের সব থেকে পুরনো পুজো।
তাই পুজো দেওয়ার জন্য মায়ের কাছে যথেষ্ট ভিড়। নবমীর পুজো চলছিল। বাঁশি বাজা। ওম নমো নারায়ণায় নমঃ। আদিমাকে দেখে হাঁটা লাগালাম। এখানে জাস্ট ভিড়টা দেখো, এত ভিড়, মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে আমরা সকালে ঠাকুর দেখতে পেরেছি। শুধুমাত্র যে আদিমার কাছে ভিড় তা না, আদিমার কাছে ভিড়টা একটু বেশিই ছিল, অন্যান্য প্রত্যেকটা পুজো মণ্ডপেই যথেষ্ট ভিড় ছিল। আদিমাকে দেখে উঠে পড়লাম টোটোতে নেক্সট মণ্ডপে যাওয়ার জন্য। আমরা চলে এসেছি এখন উর্দি বাজারে। দেখি চুলটা, ভাই এখানটা বেশ ভি সুন্দর হয়েছে চুলটা কাটা। চুলটা খুলে দে, খুলে দে। ছুটি ধরে এইখানের থিম ছিল গাছ রিলেটেড কিছু, চারিদিকে নানা রকম গাছের চারায় ভর্তি ছিল। পুরো উর্দি বাজারে চারিদিকে খালি গাছ ছিল, ইভেন ওপর থেকেও এরকম গাছের টব দিয়ে গাছ ঝোলানো ছিল, মানে সবুজে ভরা একটা পুজো মণ্ডপ। তারপরে চলে গেলাম সোজা মায়ের কাছে মায়ের দর্শন করতে। মায়ের কাছে এসে দেখলাম এখানে মায়ের হোমের সমস্ত সরঞ্জাম চলছে আর কি, হোম হবে। আমরা এমন টাইমে গেছিলাম, সে টাইমেই বোধহয় নবমীর পুজোর টাইম ছিল, মাকে ভোগ রান্না করে দেওয়া হয়েছে। এই ঠাকুরটিরও মানে এখানেও মায়ের প্রতিমার খালি ডাকের সাজটা দেখো, কি সুন্দর ডাকের সাজ, মানে অনবদ্য আর কি, মানে বলার মতো কোনো ভাষা পাওয়া যায় না এরকম ডাকের সাজের ঠাকুর দেখতে। আমি এর আগে সিরিয়াসলি কোনো পুজো মণ্ডপে এইরকম ডাকের সাজ দেখিনি। উর্দি বাজারের ঠাকুর দেখে বুঝু বাইরে যেখানেই এরকম খেলনা দেখতে পাচ্ছে সেখানেই যাওয়ার জন্য বায়না জুড়ছে যে নিয়ে চলো। আগে একটা পুজো মণ্ডপ থেকে ওকে ওই ঘোড়া, ওই জিনিসটাই কী বলে আমি ভুলে গেছি, যাই হোক সেটা কিনে দিয়েছিলাম। তারপরে আবার উর্দি বাজারের বাইরেও এরকম একজন দাঁড়িয়েছিল, সেখানে এসব একই জিনিস, সেখান থেকে আবার একটা বাবল গান কিনে দিলাম। তারপর চলে আসলাম আমরা শেষ পুজো মণ্ডপ দেখার জন্য, বড় বাজার। এটাই হচ্ছে লাস্ট, যেটা স্ট্যান্ড ঘাটের অপোজিটে একদম। তো এই পুজো মণ্ডপটা দেখেই আমরা আজকের আমাদের পুজো দেখা শেষ করব আর কি। এই পুজো মণ্ডপের লাইটিং ছিল অসাধারণ, সেটা আমরা দিনের বেলা দেখেই বুঝতে পারছিলাম যে এখানকার লাইটিং ভীষণ ভালো, কিন্তু দিনের বেলাতেই এত ভিড়, তো জাস্ট ভাবুন রাত্রিবেলা কতটা ভিড় হতে পারে চন্দননগরে। তো যাই হোক, তাই রাত্রিবেলা ভিড়ে তো কোনোভাবেই ঠেলা খেতে পারবো না। দিনের বেলায় অলরেডি আমরা টুকিটাকি ঠেলা খেয়েছি, আর বুটুকে নিয়ে তো কোনোভাবেই রাত্রিবেলা ঠাকুর দেখতে আসা পসিবল না। তাও এতগুলো বছর আমি আসিনি শুধুমাত্র ভিড়ের কারণে চন্দননগর, এবছর তাও বললাম সাহস করে চলো যাই, ঘুরেই আসি। এই পুজো মণ্ডপটাও বেশ সুন্দর হয়েছিল, আর মাও এখানে ভীষণ সুন্দর। প্রত্যেকটা পুজো মণ্ডপের মাতৃ প্রতিমাটা হচ্ছে সব থেকে বেশি দেখার মতো জিনিস, আমার অন্তত সেটাই মনে হয়েছে। আর প্রত্যেকটি মাতৃ প্রতিমায় ভিন্ন রকমভাবে সুন্দর আর কি। লাস্ট ঠাকুর দেখা শেষ করে এবার একটু আমাদের পেট পুজো করার সময়, তাই আমরা চলে এসেছি একটি দোকানে। ভাবলাম যে সাউথ ইন্ডিয়ানই খাবো, অন্য কিছু খাবো না। আর বুটু সাউথ ইন্ডিয়ানটা খায়, ইডলি যেহেতু বুটু খেতে চাই তাই বুটুর জন্য ইডলি নিয়েছিলাম। কিন্তু একটা সমস্যায় পড়েছি, বুটুর তো ইডলি খাওয়ার অভ্যাস সস দিয়ে, এবার বুটু কোনো মতেই ইডলি খাবে না। তার কারণ ওখানে তো আর সস দেয়নি, দিয়েছে সাম্বার, নারকলের চাটনি আর একটা টমেটোর চাটনি। একটুখানি খেয়েছে আর খায়নি। আর আমরা সবাই ধোসা খেয়েছিলাম। তারপরে বুটু চলে গেছে মকটেল কাউন্টারে, সেখান থেকে গিয়ে একটা অরেঞ্জ জুস নিয়ে এসছে। সেটা খাওয়াতে খাওয়াতে টুকটুক করে হাঁটা লাগালাম লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাটে তো গিয়ে দেখি সে কি লম্বা লাইন, যদিও এই লাইনটা অনেকই কম। তো বুটুকে নিয়ে আমি স্ট্যান্ড ঘাটের এপাশ ওপাশ হাঁটাহাঁটি শুরু করলাম। এই ঘাটেই না প্রত্যেকটা বিসর্জন হয় চন্দননগরের, মানে এই স্ট্যান্ডের ঘাটেই সমস্ত বিসর্জন হয়। মানে দশমীর দিনকে সকালবেলা যে ঠাকুরগুলো পজিশনে বেরোয় না সেই ঠাকুরগুলো বিসর্জন হয় আগে, তারপরে প্রশাসনের ঠাকুরগুলো বিসর্জন হয়। টিকিট কাটলাম এবং এখন স্পেশাল লঞ্চ চলছে, যার ভাড়া 13 টাকা করে, এবং সেখানে জগদ্ধাত্রী ঠাকুরের ছবি দিয়ে বেশ সুন্দর করে টিকিট ছাপানো হয়েছে আলাদা। তো যাই হোক, লঞ্চ অবশেষে এসে পৌঁছালো। বোটে গিয়ে আমরা উঠলাম, কিন্তু ওঠার পরেও বেশ খানিকক্ষণ বোট দাঁড়িয়েছিল, মানে ওরা মোটামুটি একটু ভিড় না করে ছাড়ছে না। আর এদিকে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 7-8টা বোট ওপার থেকে এপারে চলে এসছে। আমরা এটাই ভাবছিলাম যে এপারে কতটা ভিড় আছে, মানে জগদ্দল ঘাটে। কিন্তু আমরা ঘাটে উঠে দেখে তো আমাদের এক প্রকার চক্ষু চড়ক গাছ হওয়ার অবস্থা। অলমোস্ট প্রায় বলা যেতে পারে ঘাট থেকে নিয়ে রাস্তা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা পর্যন্ত শুধুমাত্র লাইন লেগেছে লঞ্চ পেরিয়ে চন্দননগর যাওয়ার জন্য। এখন মোটামুটি টাইম হবে 4টে-5টের আশপাশ। এত পরিমাণ ভিড় জগদ্দল ঘাটে, মানে
কি বলবো, মানে আমরা তো ভাবছিলাম যে কত মানুষ যায় চন্দননগরে ঠাকুর দেখতে, একবার ভাবো। এই কারণের জন্যই চন্দননগরে সবসময় প্রত্যেক বছরই শুনি প্রচণ্ড ভিড়। আর এটাও বুঝতে পারছি যে সকালবেলা মানে দিদিরা বলেছিল গতকালকে, আজকে সকালবেলায় বলছিল ওরা তোরা তো যাচ্ছিস দেখিস, আমরা ভিড়ের চোটে আর শেওড়াফুলি থেকে ট্রেনে উঠতে পারিনি। এটাই ছিল তার রিজন, মানে বেশি বিকেল হয়ে গেলে 3:30 4টে বেজে গেলে না প্রচণ্ড ভিড় হচ্ছে সব দিকেই, মানে যাওয়াটা হয়ে যাচ্ছে দুষ্কর এরম একটা অবস্থা। তো যাই হোক, জগদ্দল ঘাট থেকে টোটো ধরে আমরা সোজা চলে এসেছি শ্যামনগর। আমরা জগদ্দল স্টেশনও যেতে পারতাম, কিন্তু আমরা শ্যামনগর গেলাম, তার কারণ জগদ্দলে না অনেক ট্রেনই দাঁড়ায় না। স্টেশনে উঠতে উঠতেই আমরা ডাউনে বর্ধমান লোকালের অ্যানাউন্স শুনলাম এবং বর্ধমান লোকালে উঠে সোজা চলে আসলাম ব্যারাকপুর। ব্যারাকপুর চলে এসেছি, সারা দিনের ঘোরাঘুরি শেষ, এবার টোটো চড়ে চলে যাব সোজা বাড়ি। বেরিয়েছিলাম 12টার সময়, ফিরলাম এখন বাজছে মোটামুটি 7টা, না 7টা না, ওই 6টা 6:30টার আশপাশ বাজছে। জাস্ট বাড়ি আসলাম, বিধ্বস্ত অবস্থা। বুটুকে দেখবে, বুটুকে দেখবে, আচ্ছা একটু বুটুকে দেখাই। বুটু লাফিয়ে লাফিয়ে আছে, খাটের অবস্থা দেখে তো কিছু গোছগাছ করিনি, সব এরকম রাখা। কোথায় গেছিলে তুমি? দেখতে জগরাত্রি বস কোলে বস, তোকে দেখা যাচ্ছে। উনি বাবা, কোথায় গেছিলে? জগরাত্রি ঠাকুর দেখতে। কটা ঠাকুর দেখেছিস? অনেক। 1 2 3 4 5 ওকে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থাকো। ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। টাটা করে দাও। টাটা।